হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার এই ছোট্ট গোপাল সোনাও ভালো আছে, সুস্থ আছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। ওর মাসিমণির সঙ্গে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর যে মাসিগুলো আছে বাড়িতে, তাদের সাথে ওর ঘোরাঘুরি করার প্রত্যেকটা দিদির ওর অভ্যাস হয়ে গেছে। ওকে সকালবেলা যদি কেউ বের না করে তাহলে ও কান্না করে বলতে থাকে নে নে, মানে ওকে কুলে নিতে হয়। আর যে এখন আমার কোলে আছে, ওর ঘুম চলে আসছে। এখন ওকে খাওয়াবো, খাওয়ানোর পর ও ঘুমিয়ে পড়বে। এখন ঘুমোলেই 8 ঘন্টা ঘুমাবে, 8 ঘন্টা পৌনে 1 ঘন্টা। আর দুপুরবেলা ঘুমোলে তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা একবারে ঘুমোবে। দেখো আমি যখন কথা বলছি তোমাদের সাথে, ও মানে ও বুঝতেছে কথাগুলো। তুমি বুঝতেছো বাবা? বাবা ও বাবা, তুমি কথা বুঝো? ওইটা কে গো? ওইটা কে? এটা শোনা টুকি, টুকি, টুকি কাশি হচ্ছে। ও ওই টুকি, টুকি কই রে আমার? ওই টুকটুকি বাবা, ও বাবা, বাবা, বাবা লে, ও বাবা, নিচে দেখা যায়, দেখে দেখো ওকে দে বাবা, ও বাবা। ওটা কে? কে ওইটা মোবাইলে কে? প্রয়াস? ওইটা কি আমাদের প্রয়াস? ওইটা মোবাইলে কি বাবা? এটা এটা কাকে দেখা যাচ্ছে? বলো তো। গল্প করে দাও তো। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। এর মধ্যে এখন ওকে একটু খাইয়ে নিই। ওই মামা, ওই মামা, তুই কি খাবি? তোকে দেবো না, দেবো না, মামাকে আমরা দেবো না, টেস্টি টেস্টি খাবো। হ্যাঁ 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 হ্যাঁ। মামা কোথায় বাবা? মামাই দেখো তো, মামাই কে? মামাই রে, ও মামাই। দাদন কোথায় তোমার? দাদন দেখো তো, ও দাদন, দিদুন, তোমরা কোথায়? আমি তেতি তেতি খাই। তুমি আমার গুড বয় না? গুড বয় না, গুড বয় আমার। তেতি 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 তেতি। বাবা খেটে ঘুমু দিবা। হ্যাঁ হ্যাঁ, ঘুমু দিয়ে পরে আমরা সাজু করে শরীর ধুয়ে চান করে আমরা বেরু দিতে যাব। ঠিক আছে? ঠিক আছে বাবাই। মামা রে, ওই মামা, তুই কি খাবি? মামা সকাল সকাল দেখো এদিকে কিন্তু মামা চলে এসেছে। তো তোমরা জানোই এই মামাটা আমার কেমন মামা হয়। তো সকাল সকাল এসেছে কারণ এদিকে এসেছিল মামা গাছ কিনতে। আমার এই মামাটা কিন্তু গাছের ব্যবসা করে, তো গাছ কিনতে এসেছিল, তাই আমাদের বাড়িতে ঢুকেছে। এই গাছটাতে এলে কিন্তু আমাদের বাড়িতে ঢুকবেই, ঢুকে আমাদেরকে দেখে দেখে তারপর যাবে কিন্তু। তো এদিকে তাই চলে এসেছে, এসে বলছে একটু জল দে, কারণ আজকে যা রোদ উঠেছে সেই রোদের মধ্যে কিন্তু যে কোনো কাজ করা খুব খুব চাপের হয়ে যায়, কারণ খুবই রোদ উঠেছে। আর এখন গরমটাও যেন প্রচুর প্রচুর পরিমাণে পড়ে গেছে। এদিকে কিন্তু নাতির সঙ্গে গল্প করছিল, দুই দাদু দেখো কি সুন্দর নাতির সঙ্গে গল্প করছে। আর এদিকে বলছিল যে জল দে, তো জল দেওয়া হয়েছে। তারপর মামার জন্য চা বসানো হয়েছে, চা বিস্কুট ওসব দেওয়া হবে। তো মামা আমাদের বাড়িতে ভাত টাত খায় না। তোমরা সেদিন আমাকে একজন কমেন্টে বলেছো যে তোমরা ওনার বাড়িতে খাও না, তাই ওনারও উচিত না তোমাদের বাড়িতে খাওয়া। দেখো আমি আমার মন থেকে কথাটা বলেছি, কারণ যেটা আমরা করি সেটাই আমরা বলেছি, আমরা খাই না। তুমিও একজন হিন্দু একজন মুসলিমের বাড়িতে
খাবে না। কারণ দেখো এখানে কিন্তু ঘৃণা এসব কোনো কথা না, সম্পূর্ণটা হচ্ছে নিজের উপরে। তোমার যদি ইচ্ছে হয় তাহলে খাবে। যেমন আমি মামার বাড়িতে গেলে চা বিস্কিট ঘুগনি টুগনি ওসব খাই, কিন্তু ভাতটা খাই না, ছোটবেলা থেকে কোনোদিন খাইনি তো, তাই সেরকম মনটাও চায় না। আর মন যদি তোমাদের চায় তাহলে অবশ্যই খেতে পারো। তো এর জন্যই তোমাদের বললাম। আর একজন আমাকে কমেন্ট করে বলেছে যে আমি তোমাদের বলেছিলাম, এই মামাটা আমাকে বলেছিল বিয়ের সময় আমাকে খাট দেবে। তো এটা বলেছিলাম বলে আমাকে তোমরা অনেকে বলেছো কেন তোমার কি 60-70 হাজার টাকা দিয়ে খাট কেনার ক্ষমতা নেই? 5 বছর তো বিয়ের হয়ে গেল। দেখো তোমাকেও যখন তোমার বাড়ি থেকে বিয়ে দিয়েছিল তখন কিন্তু তোমাকেও হয়তো কোনো জিনিসপত্র বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, যেমন দেয় কোনো একটা দাবি থাকে বা কারো থাকে না, যেমন মেয়েকে কেউ ভালোবেসে দেয় সেরকম। তোমার কি ক্ষমতা ছিল না 60-70 হাজার টাকা দিয়ে খাট কেনার? বা তোমার কি ক্ষমতা ছিল না তুমি যে বাবার বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে গেছো, সোনা দানা যেগুলো নিয়ে গেছো, প্রত্যেক মাসে মাসে বা কয়েকদিন পর পর এসে বাবার বাড়ি থেকে যে কাপড় চোপড়গুলো নাও, তোমার বাবার বাড়ি থেকে ভালোবেসে তোমাকে যেগুলো দেয় সেগুলো নাও, সেগুলো কেনার কি তোমার ক্ষমতা নেই? অবশ্যই আছে, কেন নেই? অবশ্যই আছে, কিন্তু ভালোবেসে মেয়েকে সবাই দিতে চায়। আমি তাদের একমাত্র মেয়ে বলে কিন্তু তারা আমাকে ভীষণ ভালোবাসে। আর ভালোবাসাটা কেমন তোমরা কিভাবে নাও আমি জানি না। অনেক কথাই আমি বলি তোমাদের, তোমরা এমনভাবে কিছু কটু কথা বলো না, আমার মনে হয় যে তোমাদের মনে হয় 7 কুলের কেউ নেই। কারণ তোমরা হয়তো বাপের বাড়ির সাথে সম্পর্ক ত্যাগ করে তারপর কিন্তু শ্বশুরবাড়িতে গেছো, এরকম মনে হয়। কারণ বিয়ের পরে যে তোমার বাপের বাড়িকে ছেড়ে দিতে হবে সেটা কোনো কথা না, যে বিয়ে হয়ে গেছে বাপের বাড়িতে আর থাকবো না, সেখানে আর যাবো না, সেটা কোনো কথা না। তো আরেকজন আমাকে কমেন্টে বলেছো কেন তোমাকে শোয়ার খাট দেবে, মরার খাট চাইতে পারো না? এটা কি ধরনের কথা আমি জানি না। সত্যি তার যে মানসিকতা, তার যে নিচু ভাবনা, সেটা দেখে আমি ধন্য হয়ে গেছি। কারণ তাকে হয়তো তার বাপের বাড়ি থেকে মরার খাটটাই দিয়ে দিয়েছিল। যে খাটটা তার বিয়ের সময় তার বাপের বাড়ি থেকে দিয়েছে, সেটা হয়তো যখন সে মরে যাবে তখন তার লাশটা সেটা দিয়ে নেওয়া হবে। কারণ তাই সে এই কথাগুলো বলেছে। দেখো বাবু পেটে থাকাতে অনেক কথা তোমরা বলেছো, অনেকেই অনেক খারাপ কমেন্ট করেছো, তো সব সহ্য করেছি। আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। সহ্য করেছি তার একমাত্র কারণ তখন ছেলেটা আমার পেটে ছিল। অনেক রকম কটু কথাতে কান্নাও করেছি, জানো, এরকমও সময় গেছে কেঁদেছি। কিন্তু তবুও তোমাদের মতো নির্লজ্জ মানুষের মুখ কখনো ঠিক হয়নি। এমনকি বাবুটা আমার পেটে থাকাতে আমার এটাও শুনতে হয়েছিল তোর বাচ্চাটা তোর পেটেই মারা যাবে, এরকমও শুনতে হয়েছিল। দেখো অভিশাপ যেই দিয়েছো আমি খুব ভালো করে জানি কে দিয়েছো বা কারা দিয়েছো, সেটা আমি খুব ভালো করে জানি। আর সেই জিনিসটাই তার সাথেই হবে, কারণ আমি ভগবানের কাছে বিচারটা দিয়ে রেখেছি। বেশি দিন নেয়, ভগবানের কাজ ধীরে ধীরে হয়। মানুষের কাজ যেমন তাড়াতাড়ি হয়, ভগবানের কাজ ধীরে ধীরে হয়। খুব তাড়াতাড়ি সেগুলোর ফল কিন্তু পাবে। যে আমাকে অভিশাপটা দিয়েছে অবশ্যই পাবে, সেটার জন্য আমি অপেক্ষায় থাকবো। হ্যাঁ আমি বাবার বাড়িতে থাকি, হ্যাঁ আমার লজ্জা করে না আমি বাপের বাড়িতে আছি। জন্মের পর যখন বাপের বাড়িতে ছিলাম তখনও আমার লজ্জা করিনি, এখনো করে না। এসব কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই এসব কথা তুলবো না। ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো ও ওর মাসির সঙ্গে ঘুরু দিচ্ছে। এই হচ্ছে বাবা, তুমি মানির সঙ্গে ঘুরু দিতেছো? হ্যাঁ ঘুমু দিবা না? ঘুমু দিবা না? দিবা? চলো ঘুমু দেই। তুমি তোমার ছোট মানির সঙ্গে ঘুমু গুরু দিচ্ছ, চলো ঘুমু দিবা না? ঘুমু দিবা না? চলো চলো চলো, এখন গিয়ে ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুমিয়ে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমোবে। ঘুমিয়ে পড়লে তারপর অন্য কাজ করবো। ওইদিকে মাকে মশলা করে দিয়ে এলাম, মাছগুলো ধুয়ে দিয়ে এলাম। বাবা এনেছে মাছ। বাবাই সোনাই চলো ঘুমু দেই, আসো। সকালবেলা বিছানাপত্রগুলো আমার গোছানো হয়ে গেছে, ঘরটাও গোছানো ঠিকঠাক করে হয়ে গেছে, ভাইয়ের বিছানা সব কিছু গোছানো কমপ্লিট। দেখো মাসিকে কিভাবে ধরে রেখেছে, আর দেখো মাসির গায়ে উল্টি করে দিয়েছে। ছি 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 ছি, তুমি মাসির গায়ে বমি করছো কেন? যখন তোমার তাতেও করছো? চলো এখন তো ঘুমু দিই আমরা। হ্যাঁ আমাদের ভুট্টা লাগানো হবে। বাবা বাড়িতে ভুট্টা নিয়ে এসেছে, ভুট্টা নিয়ে এসে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল। আজকে সেই ভুট্টাগুলো কিন্তু ঢেলে দেওয়া হয়েছে, আর এই ভুট্টাগুলো আজকে লাগানো হবে। আমাদের প্রায় এবার 4 বিঘের মতো ভুট্টা করা হবে আর 2 বিঘের মতো পাট করা হবে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেক বছর আলু করার পর ভুট্টা করা হয়, না হলে পাট করা হয়। পাটের কাজটা কিন্তু ভীষণ চাপ হয়ে যায়, তো সেই কারণে পাটের কাজটা আমরা এখন আর করি না। 2 বিঘের মতো পাট করলে আর করতে হয় না।
তো আমাদের প্রত্যেক বছরই করা হয়, তোমাদের বললাম। তো এই যে এই বছরও কিন্তু ভুট্টা নিয়ে আসা হয়েছে। আর এই ভুট্টার মধ্যে এই যে কালারগুলো দেয়, জানি না এটা কি কালারটা, না নাকি বিষাক্ত হয় বাবা বলছে। তো এখানেই বাবা ঢেলে দিয়েছে, যখন আমাদের বাড়িতে তো পায়রা আছে, তো সেই কারণে এই জলটা মানে এই যে বিষের জলটা সেটাকে তাড়াতাড়ি করে সরিয়ে নিতে হবে এখান থেকে, যেভাবেই হোক। নাহলে পায়রা যদি খেয়ে নেয়, পায়রার এক একটা কি হয়ে যাবে বলা মুশকিল। কারণ পায়রাগুলো না মানে যেটা পায় সামনে সেটাই খেয়ে ফেলতে চায়। তো সেরকম এগুলো তাড়াতাড়ি সরিয়ে নিতে হবে। সেটাই বাবা মাকে বলছিল যে এখানে ফেলেছ, পায়রাগুলো তো খেতে যাবে, মানে এখানে খেতে আসবে। তখন বাবা বললো যে ভুলেই গেছিলাম পায়রা আছে বাড়িতে, সত্যি। তো তারপর আমি তাড়াতাড়ি করে এক বালতি জল এনে এখানে ঢেলে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর এই যে বিষটা অনেকটাই কমে গেছিলো। তারপর ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়েছিলাম জায়গাটা। আর রোদ তো প্রচুর উঠেছে, রোদের মধ্যে কিন্তু যে শুকিয়েও যাবে তাড়াতাড়ি। এই দেখো ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে জায়গাটা ঝাড়া হয়ে গেছে। জলও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও না বিষটা না যায় নাই, অনেকটাই ছিল। তো কোনো কিছু করার নেই, এখন এই বিষটাকে এখান থেকে সরানোর বুদ্ধি হচ্ছে একমাত্র রোদ। তারপর বাবা এটাকে ভালো করে মাখছিল, কারণ এটার মধ্যে লাল লাল দেখতে পাচ্ছ, এটা একটা ওষুধ। তো এই ওষুধটা দিয়ে মেখে দিলে তাড়াতাড়ি ভুট্টা গাছটা গজিয়ে যায়। এক একটা বীজ থেকে এক একটা করেই গাছ হবে, আর কোনো বীজ মরবে না। মরে গেলে তো অনেকটা লস হয়ে যায়, তো বীজগুলো মরবে না, সেটাই বাবা বলছিল। এই যে লাল একটা পাউডারের মতো দেখতে পাচ্ছ, এটা দিচ্ছে। দেওয়ার পর মানে বীজটা খুব তাগড়া হয়, ভালো হয়, বাবার মুখে এটাই শুনেছি। আর এই কৃষিকাজ সম্বন্ধে কিন্তু এত কিছু জানি না, কারণ এই কাজগুলো বাবা মা ওরাই তো করে, তো সেই সম্বন্ধে জানি। হয়তো যে কোনো কাজ বাবার কাছে জিজ্ঞাসা করি যে বাবা এটার পর এটা দিলে কি হয়, তো বলে দেয়। তো সেরকমই কিন্তু এটাও বলে দিয়েছিল। তো চলো, এদিকে কিন্তু মায়ের রান্না প্রায় হয়তো কমপ্লিট হয়ে গেছে, মা রান্না বান্না করছে। বাড়িতে লেবার আছে, আলু তোলা শুরু হয়ে গেছে, জমিতে ভুট্টা লাগানো শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু ভুট্টার কাজ, তারপর হচ্ছে পাটের কাজ, তারপর চলে আসবে বর্ষা। এভাবেই কিন্তু আমাদের গ্রামের দিনগুলো চলে। তো বাবা এই যে এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ভুট্টার বীজ ভরে নিচ্ছিল, একটাও ফেলবে না, কারণ এক একটা ভুট্টা বাবা বলছিল গাছ হবে, এখানে ফেলে দিলেই লস। তো এখানে সবগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। বাবা ঝটপট করে এগুলোকে সবগুলোকে প্লাস্টিকটার মধ্যে ঢুকাবে, ঢুকিয়ে নিয়ে যাবে জমিতে। আর এদিকে আমাদের বাড়ির পাশের বাড়িতে তোমরা জানোই যে ওইখানে কিন্তু মূর্তি বানায়, তো ওখানে কিন্তু বাজনা পার্টি দিয়ে মূর্তি নিতে এসেছে। দারুণ মজা লাগছিল সত্যি। আমাদের বাড়ির এখানে প্রায় সময়ই মূর্তি যখন নিতে আসে তখন বাজনা পার্টি নিয়ে আসে। আমাদের বাড়ির পাশের বাড়িতেই মূর্তি বানায়, বিশাল বড় একটা কারখানা আছে ওখানে। আর যখন দুর্গাপূজা হয়, দুর্গাপূজার টাইমে ওই বাড়ি থেকে কিন্তু পুজোর ঠাকুর নিয়ে যায়। তো প্রায় ধরো 10-12টা ঠাকুর ওরা বানায়, বা বেশিও বানায় এর থেকে। সেই ঠাকুরগুলো এসে বড় বড় ট্রাক গাড়ি করে নিয়ে যায়, মানে বিশাল বড় বড় ঠাকুর বানায়। তো ট্রাক গাড়ি করে এসে নিয়ে যায়, দারুণ লাগে। সেই পঞ্চমীর দিন যখন ঠাকুরটা নিয়ে যায়, বা ষষ্ঠীর দিন সকালবেলা যখন নিয়ে যায়, আমাদের বাড়ির এইটুক জায়গা একদম মনে হয় পুজো লেগে গেছে। ঢাকের বাদ দিয়ে দারুণ লাগে এই টাইমটাতে। এখনও কিন্তু ঢাকের বাজনা হচ্ছে। আর আমাদের এখানে প্রায় লোকে বিপত্তারিণীর পুজো করছে। ভাইয়ের কাছ থেকে শাড়ি নিয়ে নাকি বিপত্তারিণীর পুজো করতে হয়, প্রায় মানুষই করছে। আমাদের এখন করা হবে না, কারণ আমাদের জমির কাজে লেগেছে, তোমরা জানোই। তো আমাদের করা হবে আষাঢ় মাসের দিকে। আষাঢ় মাসের দিকে মামার বাড়িতে বড় করে পুজো হবে বিপত্তারিণী, সেখানে কিন্তু আমরাও পুজো করব। আর আমাদের এখানে গ্রামে এই কিনার থেকে ওই কিনার প্রায় লোকেই পুজো করে ফেলছে। মাও করতো, যদি জমির কাজটা না থাকতো তাহলে মাও এই পুজোতে অংশগ্রহণ করতো। এই পুজোতে অংশগ্রহণ করতে অনেক রকম নিয়ম আছে, তো সেই নিয়মগুলো পালন করতে গেলে আমাদের জমির কাজগুলো হবে না। কারণ 2.5 দিন মানুষের বাড়িতে গিয়ে চাল মাখতে হয়। চাল মেঘে এনে 2.5 দিন প্রায় 40 থেকে 45 কেজি চাল নিয়ে এসে যেখানে পুজো করা হবে সেখানে দিতে হয়। সেই চাল বিক্রি করে ঠাকুরের সরঞ্জাম কিনতে হবে। মানে সবাই অনেকজন মিলে যখন পুজোটা করবে তখন সেই চালগুলো বিক্রি করে ঠাকুরের মানে যে কোনো সরঞ্জাম কিনে আনতে হবে, ঢাক আনতে হবে, ব্যান্ড পার্টি আনতে হবে। এই পুজোতে নাকি এটা নিয়ম শুনেছি, কিন্তু আমাদের এখানে সবাই করছে, আমরা করিনি। এবার আমাদের আষাঢ় মাসের দিকে করা হবে, তো তখনই কিন্তু আমাদের যতটুকু আমাদের সামর্থ্য তত হিসাবে করব। কারণ কোনো ঠাকুর বলে যায়নি বা বলে দেয়নি যে আমাকে পুজো করতে গেলে তোমার ব্যান্ড পার্টি লাগবে। তো সেটা আমরা ব্যান্ড পার্টি আনতে পারবো না জানি, কিন্তু ঢাকটা অবশ্যই আনবো। তো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। নিচে ভাত আছে, আর এখানে আছে মাছ, বেগুন, আলু টালু দিয়ে একটা সবজি। আর তার সাথে এখানে আছে ডাল, মুসুর ডাল। তারপর এখানে আছে দেখো মাছের ঝোল। এই হচ্ছে রান্না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যেখানে মা বাসনপত্রগুলো রেখে চলে গেছে জমিতে, রান্না আজকে মাই করেছে, তো বাসনগুলো রেখে গেছে ধোয়ার জন্য। তো ওইদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই।
তার সাথে সাথে কড়াইটাও রেখে গেছে, এটাও ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সেই দিন মেলাতে গিয়ে এই যে স্কোয়ার ব্যাটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কড়াই মাজার জন্য ভীষণ কাজে লাগে। এগুলো 5 টাকা করে, এটা আমি 10 টাকার দোকান থেকে এনেছিলাম, তো এটাই আজকে ব্যবহার করব। এটা দেখো কত সুন্দর, আর এটা দিয়ে কড়াই মাজলে না ভীষণ কড়াইটা পরিষ্কার হয়ে যায়। আর এখন আমি তাড়াতাড়ি করে বাসন মাজতে বসবো। তো বাসনগুলো অনেকগুলো জমে গেছিলো বলে মানে কয়েকটা করে আনছিলাম, এতগুলো একসাথে আনতে পারছিলাম না। আর বাবুকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ছেলেটা বেশিক্ষণ এখন ঘুমোতেও চায় না, প্রচুর দুষ্টু হয়েছে জানো, প্রচুর দুষ্টু। একটু সামান্য ঘুমিয়ে পড়লেই ও উঠে যাচ্ছে, একটু সামান্য পরেই ওর ঘুম হয়ে যাচ্ছে। মানে ও শুধু এখন ঘোরাঘুরি, ওর সাথে কি যেন বলে, ও করে কি যেন বলে। কালকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ও নতুন অনেক কিছু শিখেছে সেগুলো। এদিকে আমি ঝটপট করে মেজে নিচ্ছি। আর এদিকে এসেছে দাদা, মানে আমার জ্যাঠাতো দাদা ছোটদা, দোকানে ছিল, দোকান থেকে বাড়ি এসেছে। এসেই প্রথমত প্রত্যেকদিন এসে ওর ভাগনাকে কোলে নেবে, নিয়ে তারপর কিন্তু বাড়ি যাবে। দাদা সারের দোকান আছে, তো হয়তো বাড়িতে এসে তারপর আমাদের বাড়িতে আসবে, এসে কোলে নেবে, ভাগনাকে নিয়ে একটু আদর করবে, মামা মামা বলে ডাকবে, এরকম করে আদর টাদর করে তারপর ও চলে যাবে। ও চান টান করে খাওয়া দাওয়া করে আবার দোকান চলে যাবে। তো সেই জন্য এখন দুপুরবেলা ও এসে গেছে। আর আমাদের এই খাওয়াটা কিন্তু সকালবেলাই হয়েছে 10টার সময়। আমি এখনও বাসনগুলো মাজতে পারিনি, 12:30 বেজে গেছে। কারণ মাজতে পারিনি তার একটাই কারণ, বাবু ঘুমোচ্ছিল না। যদি ঘুমিয়ে পড়তো তাহলে মেজে নিতাম। আর বাড়িতে কেউ নেই এখন, বাড়িতে শুধু একমাত্র আমি আর ছেলে ছাড়া বাড়িতে কেউ নেই, সবাই গেছে আলু তুলতে। তো আলু তোলা আমাদের প্রচুর ধুম লেগে গেছে, আলু তোলার প্রত্যেকটা জমিতেই আলু তোলা লেগে গেছে। আর আমাদের এদিকে কিন্তু একটা বস্তা 20 টাকা করে দেওয়া হচ্ছে, এক বস্তা আলু তুলতে পারলেই 20 টাকা, এরকম করে লোক লাগানো হয়েছে। অনেক লোক আসে জানো আলু তুলতে, এক বস্তা তো তাদের কোনো ব্যাপারই না আলু তোলা। এই দেখো দাদা এদিকে চলে এসেছে, বাবু কান্না করছিল, বললো যে বাদ দে, তোর বাসন রাখ, আর এই বাবুকে তাড়াতাড়ি কোলে নে। আমি বাসনগুলো হাফ মেজেই কিন্তু ঝটপট করে এখন বাবুকে কোলে নেব। ও রাখতে পারছিল না, ছেলেটা যখন কান্না শুরু করে কেউ সামলাতে পারে না জানো, এরকম করতে থাকে। আর প্রচুর রাগ হয় ওর, প্রচুর রাগ। এদিকে তাড়াতাড়ি করে কড়াইটা মাজছি, কারণ এই কড়াইটা আমার কালি হয়ে গেছে। তো এটা যদি মেজে পরিষ্কার না করি তাহলে কিন্তু কালকে আর রান্না করতে পারবো না, বা রাত্রেও রান্না করতে পারবো না। সবগুলো বাসন মেজে নিয়ে এসেছি ঘরের মধ্যে, দেখো এই যে সব বাসন একসাথে রেখে দিয়েছি, সব হয়ে গেছে। কড়াইটা যতটুকু পেরেছি অতটুকু পরিষ্কার করেছি, কারণ আর হাতে আমার সময় নেই। এই যে এইভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি, সময় নেই তার একটাই কারণ, ছেলেটা কান্না করছে, ঘুম থেকে উঠে গেছে। ওর মাসি আর ওর দিদির সঙ্গে যে খেলু করছে এখানে দোলনার মধ্যে, তবুও কান্না করছে। আজকে গরম জল আমি রোদ্রের মধ্যে দিতে ভুলে গেছিলাম, তো সেই কারণে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, ওকে চান করাবো। বাইরে রোদ ভীষণ, কিন্তু সময় অনেকটা হয়ে গেছে, মানে 12টা হয়ে গেছে। ওকে আমি 12টা সাড়ে 12টার মধ্যেই চান করাই। এদিকে দেখো আজকে প্রচুর রোদ উঠেছে, আকাশের কি অবস্থা। আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া চালিয়েছে, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড। তো উঠানটার অবস্থা দেখো, এত পাতা পড়েছে। কালকে যে এক ঢিপি জমা করেছি, ফালানো হয়নি, সময় পাইনি ফালানোর। মা চলে গেছে জমিতে ভুট্টা কাটতে, বাবা এসবে বাড়িতে এসেছে। আর এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, হালকা গরম করব, এটা দিয়ে ছেলেটাকে চান করিয়ে দেবো। তো চলো, এটা গরম হয়ে গেছে, যখন এটা দিয়ে চান করিয়ে দিই ওকে, ঝটপট করে চান করিয়ে দিলে ছেলেটাকে একটু খাওয়ানো হয়ে গেলে ছেলেটা কিন্তু ঘুমিয়ে পড়বে। পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, চতুর্দিকে চেয়ে দেখো মা বড় ধন। ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই আসন পেতে বসো, সোনার চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও। ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই আসন পেতে বসো, সোনার চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও। ঘুম ঘুম ঘুম, ঘুমটি গাছের পাতা, রাজবাড়িতে ঘুম যায় 60টি হাতের মাথা, গৃহস্থ বাড়িতে ঘুম যায় কালিয়া কুকুর, এই বাড়িতে ঘুম যায় প্রয়াস ঠাকুর। সোনা ঘুমোলো সোনু ঘুমোলো রে, জান ঘুমোলো প্রাণ ঘুমোলো রে। আরে সোনা ঘুমোলো, ঘুমু দেয় রে আমার বাবা, ঘুমু দেয়। আয় ঘুম যায় ঘুম